দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করেছেন। এদিকে এবার সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূসের কপাল পুড়ে। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ক্ষমতা ঘুরে গেল। শেখ হাসিনা বাংলাদেশে আসছে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। বিএনপি জামাত আতঙ্কে আছে, কি হবে এইবার বাংলাদেশে? সার্জিস হাসনা, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে, সেখান থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলা শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এখনো বাংলাদেশে আছে। কিছু জেল থেকে জামিনে বাহির হয়েছে, কিছু অ্যারেস্ট হয়নি। এখন হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান, বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের উপরেই পড়বে। তিনি আরো বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। শুনলে মনে হবে যে ডক্টর ইউনূস আসলে অসহায় হয়ে পড়েছেন। তিনিও যেন একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। আজকে সত্যটা যখন প্রকাশিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে রব তুলেছে। সারা বাংলাদেশের একটাই দাবি, এই খুনি সমন্বয়কদের বিচার চাই। আমার ভাই মরলো কেন, এই খুনি সমন্বয়কদের বিচার চাই। আমার ভাই মরলো কেন, খুনি ইউনূস জবাব চাই। কারণ এই সারা বাংলাদেশের মানুষের কাছে আজকে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে সারা বাংলাদেশে যে ছাত্র হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে সরকার পতনের জন্য যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই হত্যাকাণ্ডটি পরিচালনা করা হয়েছে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে। আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনূস সরকার এবং সরকারি দল। কারণ ইউনূস সরকার ভীত, ইউনূস সরকারের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ভীত। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পা রাখতে চলেছেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে। এবার দেখা গেল গোটা বিশ্বে এটি জল্পনা সৃষ্টি করেছে এই প্রশ্নটি, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, এটা কিন্তু সুদূর আমেরিকাতেও ছড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা সার্জিস হাসনা, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। কিসের ভয়? যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্তত এরা অনেক ভালোভাবে জানে যে এদের অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে বা কি হবে। আচ্ছা, এই হাসনাত আব্দুল্লাহ তিনি মানে এই কথা তিনি কেন বলতেছে বর্তমান? তার আগে আমি আপনাদেরকে বলিনি, বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ আসলে কাকে যাচ্ছে, কিংবা একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সে রাইট কি কোনো সরকারের আছে? যে সরকারের কথা বলো না কেন, যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আচ্ছা, এই গণতান্ত্রিক দেশে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে মানে নির্বাচনের বাইরে রাখতে চান কিংবা নিষিদ্ধ করতে চান, তাহলে সেই ডিসিশন আসলে কে নিবে? জনগণ নিবে নাকি এই সরকার নিবে, বা সরকারের যে আপনার ইয়ের আছে মাথাকা জঙ্গিবাদীরা তারা নিবে? যেহেতু গণতান্ত্রিক দেশ, সেহেতু এই সিদ্ধান্তটা নিবে বাংলাদেশের জনগণ। তাহলে জনগণের কাছে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না, জনগণের হাতে দিয়ে দেন? মানে আমি বোঝাতে চাচ্ছি যে নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে দেন, জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যদি চায় আওয়ামী লীগ ম্যান্ডেটের মাধ্যমে আসবে তো আসবে, আর যদি জনগণ প্রত্যাহার করে তাহলে তো আওয়ামী লীগের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আসার। নাকি আমি বোঝাতে ব্যর্থ হলাম? ভাই, বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, তাহলে জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না? আপনারা একের পর এক এই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ এখানেই শেষ, আওয়ামী লীগকে যাতে কেউ নির্বাচনে ফেরানোর জন্য কোনো চেষ্টা না করে। মানে কেন ভাই প্রতিনিয়ত মধ্যরাতে উঠে পর্যন্ত আপনাদেরকে স্ট্যাটাস দিতে হয় কেন? শেখ হাসিনা কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে নাকি? আওয়ামী লীগ কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে? কি গলার পানি শুকাই গেছে? এটার জন্য আওয়ামী লীগকে আপনারা নিষেধ করতে যাচ্ছেন কেন ভাই বলেন? শোনেন একটা কথা বলি, বর্তমান এই সমন্বয়কদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে রে ভাই, এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিলাম, আগের সরকারকে ফিরিয়ে দেন, আমরা আগের আমলেই
ফিরে যেতে চায়, বারবার কিন্তু একই কথা বলতেছে। এটার জন্যই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না। এটার জন্য দেখেন না নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেলেন তাদের দল গোছানোর জন্য। কারণ জানে এরা যদি আপনার সংসদে বসতে না পারে, এরা যদি আপনার পাশ না হতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ কিংবা ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা ছাড়বে না, জানে এরা। আরে ভাই, বাংলাদেশের এই এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি এখানে শেষ করে দিবেন, আপনার একটা স্ট্যাটাসের কথাই কি নিষিদ্ধ হয়ে যাবে? এখানে আওয়ামী লীগের চ্যাপ্টার মানে হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এত ইজি যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের আপনার কি বলে এই স্বাধীনতা অর্জন আসছে। তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি আপনাকে ছেড়ে দিবে কিংবা আপনার একটা স্ট্যাটাসের মাধ্যমে সবকিছু তারা মানে ছেড়ে দিয়ে আপনার দলকে সমর্থন করবে? এত ইজি না? এত ইজি? তাহলে আপনি মধ্যরাতে উঠে এই ধরনের স্ট্যাটাস কেন দেন? ভয় কেন? আপনাদের ঘুম হারাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার এই সমন্বয়কদের ঠিক করার সব করে দেখেন নাই? বিবিসি নিউজের সাক্ষাৎকারে যখন নাকি ডক্টর ইউনূস বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে চাইলে অংশগ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই, তখন তার ফেসটা দেখছেন, তার চেহারার মানে আকৃতিটা দেখছেন, হ্যাঁ, এক্সপ্রেশনটা দেখছেন, কি অবস্থা হয়েছে দেখার মতো ছিল। কিন্তু শোনেন না কথা, যেখানে আপনার পশ্চিমা দেশগুলা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে, সেখানে এই হাসনাতের মতো জঙ্গিবাদীরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে? এত ইজি? আজকে বিএনপির অনেক বড় বিফলতা আমরা দেখতে পারতেছি। এটা মানে এটা না যে বিএনপি বর্তমান চুপ হয়ে আছে। আমরা বিএনপির কাছে অনেক আশাবাদী করি যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে, কিন্তু বিএনপি পারতেছে না। মানে কি আওয়ামী লীগ হাত পা গুটিয়ে বসে থাকবে? এটা না রে ভাই, দেখতে পারবে। কারণ বর্তমান এই সমন্বয়কারীরা, এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই, আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে, কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানে পার্মানেন্ট পলিটিশিয়ান না, তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটা পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষকে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, ছাত্রলীগরা জানে। যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেয়, তখন আর কোনো ঝামেলা তাদের জীবনে তাদের হবে না। এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস রয়েছে, তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয়, ধরেন হয়তো 10% করতেছে, বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য উনি কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এই বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না, নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে, বার্তা দেন। আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার টু, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে গত কয়েকদিন থেকে অনেকে একটা কমন প্রশ্ন করছেন যে ইউনূস কি চাচ্ছে, ইউনূসের উদ্দেশ্য কি, ইউনূসের লক্ষ্য কি, ইউনূস আগামী দিনে কি করবে, কিংবা সে ক্ষমতা থেকে
পদত্যাগ করে চলে যাবে কিনা, এই অনেকের মধ্যে একটা উদ্বেগ বিদ্যমান। আমি দেখেছি অনেকে কমেন্ট করেছেন, অনেকে ইনবক্সে মেসেজ করেছেন, ওই অনেকগুলো টেক্সট আমি দেখেছি। দেখেন, ইউনুস ক্ষমতা বসেছিল কতিপয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ইউনুসের ক্ষমতায় বসার পেছনে কারা কারা ছিল সেই নিয়ে আমরা বহুবার বিভিন্নভাবে কথা বলেছি। মার্কিন ডিপ স্টেট, বাইডেন প্রশাসন, এরপর আপনার ওপেন সোসাইটি, তারপর আপনার হচ্ছে এই আইএসআই গোয়েন্দা শক্তি এবং সিআইএ, অর্থাৎ ডিপ স্টেটের যে একটা চতুর্মুখী একটা চক্র রয়েছে, সেই চক্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন অবৈধভাবে। এবং তাদের একটা লক্ষ্য ছিল ডিপ স্টেটের যে সেন্ট মার্টিনে তারা একটা মার্কিন সামরিক বেস তৈরি করবে, এবং আইএসআই লক্ষ্য ছিল তারা ৭১-এর প্রতিশোধ নেবে এবং বাংলাদেশে খেলাফত শাসন কায়েম করে, বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ করে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে দিয়ে ভারতবর্ষকে উত্তপ্ত করে। অর্থাৎ বাংলাদেশে যখন আইনের শাসন থাকবে না, যখন বাংলাদেশে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হবে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবনযাপন স্বাভাবিকভাবে চালাতে পারবে না, তখনই কেবলমাত্র একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে দেশ। সেই জায়গা থেকে ভারতবর্ষের যে সীমান্তবর্তী একটা বিশাল অংশ বাংলাদেশের সাথে রয়েছে, ৪,০০০ কিলোমিটার অধিক, সেই জায়গাগুলো উত্তপ্ত হবে। সেক্ষেত্রে সেভেন সিস্টার্স যে রয়েছে বা ভারতবর্ষের সেই সেভেন সিস্টার্স উত্তপ্ত করা সহজ হবে। সেখানে জঙ্গিকরণ কারণে বাংলাদেশ থেকে অবাধে সেভেন সিস্টার্স চালু হবে। অর্থাৎ পাকিস্তানের আইএসআই মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ উত্তপ্ত করা। আর সিআইএ ডিপ স্টেট মার্কিন বাইডেন প্রশাসনের এজেন্ডা ছিল বাংলাদেশের যে সেন্ট মার্টিন রয়েছে, অর্থাৎ আইল্যান্ড, সেন্ট মার্টিন আইল্যান্ডকে তার নিয়ন্ত্রণে নিয়ে সেখানে একটা মার্কিন সামরিক বেস তৈরি করে সেখান থেকে চীন এবং ভারতকে নজরদারিতে রাখা। কারণ এশিয়া বলেন কিংবা আন্তর্জাতিক বিশ্ব বলেন, আগামী দিনে চীন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আন্তর্জাতিক অর্থনীতিতে, বৈশ্বিক অর্থনীতিতে, এবং পরবর্তীতে যদি কোনো প্রতিপক্ষ থাকে সেক্ষেত্রে সেটা ভারত। এবং এশিয়ায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভাব কিংবা আধিপত্য কিংবা সাম্রাজ্যবাদী আচরণ বিস্তার করতে চায়, সেক্ষেত্রে চীন অন্যতম বড় বাধা সৃষ্টি হবে, ভারতবর্ষ সেক্ষেত্রে বাধা দিতে পারে। সেই আশঙ্কা থেকে তারা বাংলাদেশে একটা বেস তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। সেই এজেন্ডা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ক্ষমতা বসিয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে। ২৪শে ডিসেম্বরে তখন ইউনূস সরকার ক্ষমতায়, তখন একটা পত্রিকার হেডলাইন আমরা দেখেছিলাম ৬০,০০০ মতো রোহিঙ্গা বাংলাদেশে ২ মাসে প্রবেশ করেছে। কিন্তু এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো প্রকার মন্তব্য কিংবা আলোচনা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে গত ৭ মাসে শুনতে পাইনি। গতকাল যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন, উনি রোহিঙ্গা ক্যান্ডিডেটের সাথে গেলেন, সেখানে ইফতার করলেন, ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লম্বা লম্বা লেকচার দিলেন। সেখানে তিনি বলেছেন রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরিয়ে দিতে পুরো বিশ্বের সাথে যুদ্ধ করে। ইউনূসের সক্ষমতা জায়গাটা কিন্তু আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে জর্জ সরোজের যে ওপেন সোসাইটি, এলএক্স সরোজ এবং জর্জ সরোজ তাদের যে অর্থায়ন, সেই অর্থায়নের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লম্বা লম্বা লেকচার দিয়েছেন। এছাড়া ইউনূসকে সহায়তা করার মধ্যে ইউনূসকে আর্থিকভাবে সহায়তা করার জন্য কোনো রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান আছে বলে আমি বিশ্বাস করি না। আমি যদি জানি আমার যেটা অফার হয়েছে সেক্ষেত্রে নেই। তাহলে এই যে গত ৭ মাস যাবত ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য, ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধলিপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ইউনূস। আপনি জানেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সে এলাকায় ভারতবর্ষ সেনা ডিপ্লয় করেছে, সেখানে মিসাইল সেট করা আছে, আধুনিক ক্ষেপণাস্ত্র সমরাস্ত্র যা যা প্রয়োজন একটা দেশের সাথে যুদ্ধ করতে গেলে প্রত্যেকটা যুদ্ধে ভারতের ৪,০০০ সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এরপর হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ভারত বিরোধিতা বন্ধ করে তিনি সেই মায়ানমারকে উস্কে দিচ্ছেন। এখন দেখেন, যদি রোহিঙ্গাদেরকে আপনি তাদের দেশে প্রত্যাবর্তন ঘটাতে যান, সেই ক্ষেত্রে আরাকান আর্মির যে একটা বিষয়, মায়ানমারে কিন্তু 2টা সরকার চলা হয়, এটা আরাকান আর্মি, আরেকটা হচ্ছে জান্তা সরকার। তো জান্তা সরকার রোহিঙ্গাদেরকে দেখতে পারে না, আরাকান আর্মি আসছে রোহিঙ্গাদের দেখতে পারে না। আরাকান আর্মি এবং জান্তা সরকার উভয় সরকারের পোস্টার। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়। সম্প্রতি মরক্কোতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত বাংলাদেশি আমলা কূটনৈতিক হারুন অল রশিদ তিনি ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন। হারুন অল রশিদ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তাকে সরিয়ে দেয়। আমলার পাশাপাশি তিনি একজন লেখক। সোশ্যাল মিডিয়ায় তিনি তার লেখা পোস্ট করেছেন। তার লেখা রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের শেখ হাসিনাকে সরানোর পিছনে ইউনূসের কি ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল সেই সমস্ত কিছু ফুটে উঠেছে। সেই সঙ্গে ইউনূস কি দুর্নীতি করেছেন সেই সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। এই বিষয়ে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন আমাদের ঠিক কি বলেছেন সেটাই শোনাবো আপনাদের। বাংলাদেশের একজন কূটনীতিক, একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন অথারও এবং একজন স্কলার। যদি আপনাদের বাংলাদেশি ভিউয়ার যারা এই লাইভ শো দেখছেন বা আমাদেরকে রেগুলার ফলো করেন, তাদেরকে বলছি, যদি ভারতীয় চ্যানেল হিসেবে আমাদের কথা আপনাদের পছন্দ না হয়, তাহলে রিকোয়েস্ট করব আপনাদের দেশের যারা স্কলার, আপনাদের দেশের যারা এই ধরনের আমলা, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তাদের কথাগুলো শুনুন। তারা কি বলছেন, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন, সেগুলো একবার ভাবার চেষ্টা করুন, বিবেচনা করার চেষ্টা করুন। কারণ সময় এসেছে, এই মুহূর্তে যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন এই যে বাংলাদেশের জন্য আপনারা গর্ববোধ করেন,
সেই বাংলাদেশ কিন্তু আর থাকবে না, সেটা একটা অন্য রাষ্ট্রে পরিণত হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি আজকে যার কথা বলছি তিনি একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন লেখকও। মরক্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত ছিলেন হারুন রশিদ। তাকে এই ইউনূসের সরকার বা ইউনূস নেতৃত্বাধীন অ্যাডমিনিস্ট্রেশন তাকে সরিয়ে দিয়েছে। এই যে যার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, তিনি একজন বাংলাদেশি কূটনীতিক এবং একজন লেখকও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার পেজে একের পর এক লেখা উল্লেখ করছেন এবং রন্ধ্রে রন্ধ্রে সেই লেখায় তিনি ব্যাখ্যা করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কি কি দুর্নীতি করেছেন এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার যে প্লট, সেই প্লট তিনি আগেই রচনা করেছেন। ব্যাপারটা এরকম নয় যে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন হয়েছে, তারপর দেশ উদ্ধার করতে মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে আনা হয়েছে, এরকম নয়। এই প্ল্যানিং, এই প্লটিং দীর্ঘদিনের। আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আরো একবার আজ তাক বাংলায়। শহীদুল ভাই, আমরা ক্রমাগত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে শেখ হাসিনাকে হটাতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই মুহূর্তে সার্বিক যে চিত্র, সেই চিত্রটা দেখার চেষ্টা করছি। বলা যেতে পারে বাংলাদেশি আওয়ামের কাছে আমরা আয়না ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন পরিস্থিতি কি। শহীদুল ভাই, এই যে কূটনীতিক যার কথা আমি বললাম হারুন আল রশিদ, তিনি তার লেখায় ফেসবুক পোস্টে তিনি একাধিক অভিযোগ করেছেন এবং বলা যেতে পারে প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি উল্লেখ করেছেন যে এই মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে পুরো প্ল্যানিং করেছিলেন, কিভাবে এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য প্লট করেছিলেন। আপনার কাছে প্রাথমিক এর ব্যাখ্যা প্রথমে জানতে চাইব, কিভাবে আপনি ব্যাখ্যা করেন এই বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে? ধন্যবাদ স্বপন। বাংলাদেশের যে জুলাই আগস্ট ষড়যন্ত্রটি হয়েছে সেটি প্রতিদিনই প্রকাশ পাচ্ছে যে আসলে জুলাই আগস্ট বাংলাদেশে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল, তারই ধারাবাহিকতায় মানে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় সেই ষড়যন্ত্র ফাঁস করছে। কখনো আমেরিকান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, কখনো সেখানকার সাংবাদিক, কখনো হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা, কখনো কি বলে যে ইউএন এর কর্মকর্তারা বাংলাদেশের এই ষড়যন্ত্র নিয়ে তাদের বক্তব্য পেশ করছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বাংলাদেশের একজন কূটনীতিক, যিনি মরক্কোতে, আপনি যেমনটি বলছিলেন যে মরক্কোর দূতাবাসে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, হারুন উর রশিদ, যিনি বাংলাদেশের একজন পতিতযশা কূটনৈতিক এবং শুধু মরক্কোতে উনি দায়িত্ব পালন করেছেন তা নয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিভিন্ন সেক্টরে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং কূটনৈতিক হিসাবে উনি যতটা পরিচিত তার চেয়ে কোনো অংশে কম নয় ওনার লেখালেখি এবং লেখালেখি এবং ওনার যে ক্রিয়েটিভিটি ওয়ার্ক, এই কাজগুলোতে উনি ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তো উনি গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউনূস সরকারের পক্ষ ত্যাগ করেছেন। মানে উনি তো ইউনূস সরকারের একটা পার্ট, যেহেতু একটি দেশের উনি ইউনূস সরকারের দূত ছিলেন, সুতরাং আমরা এটা বলতে পারি যে উনি ইউনূস সরকারের পক্ষ মানে ত্যাগ করেছেন এবং পক্ষ ত্যাগ করার কারণ হিসেবে উনি কিন্তু প্রথম উল্লেখ করেছেন যে বাংলাদেশে জুলাই আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেটি একটি সন্ত্রাসী হামলা এবং যে হামলাটির মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ সরকারকে, এটি আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে। আমি একবার শহীদুল ভাই আপনাকে একটু বিরত করি, আপনি যে কথাটা বললেন যে ফেসবুক পোস্ট করেছেন, একবার এই ফেসবুক পোস্টটা একবার দেখাই এই ভদ্রলোকের, হারুন আল রশিদের। দেখুন, তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জনতার জন্য তিনি একটা আবেদন করছেন এবং বলছেন বাংলাদেশের জন্য এবং আমার নিজের জন্য একটি আবেদন। বিষয় কি? বিষয় হচ্ছে ইউনূসের অধীনে বাংলাদেশের অরাজকতার দিকে যাত্রা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। এবং তিনি বলছেন বিশ্বের নীরবতা বেদনাদায়ক, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই রকম পরিস্থিতি, অচলাবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বা রাষ্ট্র নেতারা তারা কিন্তু চুপ হয়ে রয়েছেন। মানবতার বিবেকের কাছে তিনি বলছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্বরতার মুখে বাংলাদেশ কাতর। লক্ষ লক্ষ মানুষ একটি অসম্ভব পছন্দের সম্মুখে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাস করেন, যারা শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করেন, যারা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, তাদের কাছে আর কোনো চয়েস নেই। তাদের কাছে ইউনূস যেরকম ভাবে তাদেরকে চালিত করবেন, তাদেরকে সেই অভিমুখেই এগোতে হবে। তিনি বলছেন মৃত্যু, নির্বাসন অথবা উগ্র চরমপন্থার কাছে আত্মসমর্পণ।
তার লেখাতেই ইংরেজিতে তিনি এই পোস্টটি করেছেন, তার বাংলা তর্জমা করে এই ব্যাখ্যাটা দাঁড়ায় এবং তিনি বলছেন যে মানে সেখানে এই মুহূর্তে আর কোনো কিন্তু মানে অবস্থা কিছু বিশেষ নেই, যা রয়েছে এটাই হচ্ছে মানুষের ভবিতব্য, এটাই মানুষকে বেছে নিতে হবে। আমি আবারও শহীদুল ভাইয়ের কাছে আসবো। শহীদুল ভাই, আমি যেরকম বললাম যে তার প্রত্যেকটি লেখার ছত্রে ছত্রে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার একটা নমুনা আমি দিলাম। অ্যাকচুয়ালি আমি সেই আলোচনাটাই করছিলাম যে বাংলাদেশের সেই ধারাবাহিকতায় হারুনুর রশিদ যে বক্তব্যটি রেখেছেন যে বাংলাদেশের এখন যা চলছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যা শুরু হয়েছে সেটি উগ্রপন্থার একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর আমাদের চ্যানেলের দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।